নীলফামারী ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, একজন নিহত, আহত বেশ কয়েকজন। বিক্ষোভের মুখে নতি রাকসুতে ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রচারণায় জমজমাট ডাকসু নির্বাচন, আপিলের শুনানি কাল। ভৈরবে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক। আসসালামু আলাইকুম, নার্গিস মুজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নীলফামারীর উত্তরা ইপিজেডের শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এক শ্রমিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন দাবি নিয়ে গত 3 দিন ধরে আন্দোলন করে আসছেন উত্তরা ইপিজেডের এভারগ্রিন নামের একটি কারখানার শ্রমিকরা। আন্দোলন ঠেকাতে গতকাল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে। সকালে শ্রমিকরা ইপিজেডের মূল ফটকে অবস্থান নিয়ে অন্যান্য কারখানার শ্রমিকদের ইপিজেডে ঢুকতে বাধা দেয়। এ সময় নীলফামারী সৈয়দপুর সড়কের দুই দিকে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে সেখানে পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধে। সংঘর্ষে হাবিব নামের একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান। জরুরি কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। সবার এক্স-রে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তারা চাইলে প্রার্থীও হতে পারবে। এ কারণে মনোনয়নপত্র সংগ্রহের দিন আরও একদিন বাড়িয়ে আগামীকাল বুধবার পর্যন্ত করা হয়েছে। তবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগামী 25 সেপ্টেম্বরই ঠিক থাকবে। রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর নির্বাচন কমিশন শিক্ষার্থীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার দাবিতে গত 31 আগস্ট রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় আজও বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে 144 ধারা। এদিকে গুরুতর আহত 2 শিক্ষার্থীর অবস্থা এখনও সংকটাপন্ন। এর মধ্যে একজন ঢাকায়, 2 জন চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে। সংঘর্ষের ঘটনায় 95 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 1000 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চট্টগ্রাম থেকে আরিচ আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সুমন গোস্বামী। শনিবার দিনগত রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাসায় প্রবেশ নিয়ে নিরাপত্তারক্ষীর সাথে বাগবিতণ্ডা ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হন অর্ধশতাধিক। রাতভর ব্যাপক সংঘর্ষ ও উত্তেজনার পর থমথমে পরিস্থিতির মধ্যে রোববার ফের সংঘর্ষে জড়ায় শিক্ষার্থী ও গ্রামবাসী। নিরস্ত্র শিক্ষার্থীদের হামলা ও কুপিয়ে আহত করা হয়। বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট পরিণত হয় রণক্ষেত্রে। একের পর এক আহত শিক্ষার্থীকে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে। বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় জারি করা হয় 144 ধারা। এরপর থেকেই থমথমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এদিকে আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠনের। আমরা মামলা করার কথা শুনেছি এবং গ্রেপ্তারের কথাও শুনেছি, কিন্তু আমরা দৃশ্যমান এখনো কোনো কিছু দেখিনি। এলাকার সাধারণ মানুষ আসলে আমাকে হামলা করার জন্য আসবে না কেউ, বা তারা এত অর্গানাইজভাবে একত্রে আমাদের উপরে হামলা করবে না। এখানে অবশ্যই একটা পক্ষের ইন্ধন ছিল। তদন্ত কমিটি ও বিশ্ববিদ্যালয়ের ডিন জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। আমাদের যারা আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে যদি হাসপাতাল কর্তৃপক্ষ সাজেস্ট করে দেশের বাইরে নিয়ে যাবো, সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই খরচ দিয়ে বা সেটা দায়িত্ব নেবে। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে চুরি হয়ে যাওয়া দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এনটিভি নিউজ ডেস্ক।
পাল্টাপাল্টি অভিযোগ আর ভোটারদের কাছে প্রতিশ্রুতির ফুলঝুরিতে জমজমাট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রচারণা। একদিকে ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছে ছাত্রদল, অন্যদিকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছে ছাত্র শিবির। কাল সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চে ডাকসু নির্বাচনের উপর হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি হবে। নাজিবুর রহমানের রিপোর্ট। গেল কদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যের উত্তাপ বাড়ার সাথে সাথে বাড়ছে প্রচারণাও। ডাকসু নির্বাচনে বিজয়ী হতে কথার ফুলঝুরি দিয়ে শিক্ষার্থীদের মন জয় করতে চাচ্ছেন সবাই, দিচ্ছেন নানা আশ্বাস। ভার্সিটি প্রশাসন সে মুখে লেভেল প্লেইং ফিল্ড বললেও একটা গোষ্ঠীকে সে পরোক্ষ মদত দিয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তা এনশিওর করবে এটা, আর হচ্ছে আমাদের 100% আবাসন। তবে মঙ্গলবারও ক্যাম্পাস জুড়ে আলোচনায় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেবার ঘটনা। এ নিয়ে প্রার্থীরা অভিযোগে তীর ছুঁড়েছেন একে অন্যের প্রতি। গণধর্ষণের ঘোষণা দিচ্ছে প্রকাশ্যে, এবং এখনো পর্যন্ত সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ভিন্ন পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এগুলো কি আপনারা মনে করছেন সুস্থ সমাজ? ওই ছেলেকে শিবির বলে তারা চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওই ছেলের শিবিরের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। আমরা দেখতে পেয়েছি সে ছাত্রদলের সাথে সংশ্লিষ্টতা, তার অনেকগুলো ফেসবুক পোস্ট আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে স্লাশ শেভিং করা কিংবা গণধর্ষণের মতো হুমকি দেওয়ার মতো পরিস্থিতি আমরা কখনো তৈরি হতে দেব না। অভিযুক্ত আলী হোসেনের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে, সেটার বিষয় আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি। তার বিষয়ে এসএমটিতে হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে। নির্বাচন ঘিরে সাইবার বুলিং বন্ধে বিটিআরসি ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের জন্য রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 11টার দিকে জব্বারের মোড় রেলপথ অবরোধ করে তারা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে দুপুর 1টার দিকে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসের পূবালী ব্যাংকের স্টাফদের বের করে দিয়ে ভবনে তালা দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় ট্রেজারার অফিসে তালা ঝুলিয়ে দেয় তারা। ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে শিক্ষক কর্মকর্তাদেরকে রোববার দিনভর অবরুদ্ধ করে রাখে। ওই সময় বহিরাগতরা হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। ছাত্রদের পক্ষ থেকে কোনো প্রকার আমাদের সাথে রেসপন্স করা হচ্ছে না, বা প্রশাসন আমাদের সাথে রেসপন্স করছে না, আমাদের সাথে বসতে আগ্রহী হচ্ছে না। সেজন্য আমরা আমাদের এই যে রেল লাইন সেটা অনির্দিষ্টকালের জন্য অবরোধ ঘোষণা করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ জাকসুর নির্বাচনী প্রচারণা চলছে। বিভিন্ন হল থেকে শুরু করে সড়ক ও আশেপাশের হোটেল রেস্তোরাঁগুলোতেও চলছে ভোটের প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে 7টি প্যানেলের প্রার্থীদের বিরামহীন জনসংযোগে নির্বাচনী আমেজে মুখরিত এখন গোটা ক্যাম্পাস। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। ভৈরবে ডেঙ্গুর প্রকোপ নিয়ে শঙ্কায় স্থানীয় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কর্মকর্তারা। এখানে গড়ে প্রতিদিন শতাধিক নারী, পুরুষ ও শিশু আক্রান্ত হচ্ছেন এই জ্বরে। ইতোমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। ভৈরবের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মোহাম্মদ মুস্তাফিজ আমিনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। চলতি বর্ষা মৌসুমে ভৈরবে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গু জ্বর। চিকিৎসকরা বলছেন এবার যে কোনো বছরের তুলনায় 2 থেকে 3 গুণ মানুষ আক্রান্ত হচ্ছেন। আক্রান্তদের মাঝে খুব অল্প সংখ্যককে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠালেও অধিকাংশের চিকিৎসা হচ্ছে নিজ বাড়ি, বেসরকারি ও সরকারি হাসপাতালে। ডেঙ্গু মোকাবিলায় জনসচেতনতার উপর জোর দিলেন চিকিৎসকরা। রোগীর যে খারাপ দিকগুলো দেখতেছে সেটা হলো খুব দ্রুত প্লেটলেট কমে যাচ্ছে, রোগী খুব দ্রুত শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়তেছে, এবং রোগীর আনুষঙ্গিক অনেকগুলো কমপ্লিকেশন দেখা দিচ্ছে, তাদের কাশি, লুজ মোশন, এগুলো দেখা দিচ্ছে। ডেঙ্গু হলে আসলে ভয় পাওয়ার কিছু নাই। ডেঙ্গুর যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো যদি ডাক্তারের কাছ থেকে পরামর্শ শুনে আমরা সেভাবে চলি তাহলে বাড়িতে থেকেও ডেঙ্গুর চিকিৎসা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন সহ চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা সহ যত্রতত্র পানি জমিয়ে না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর জ্বর হওয়া মাত্রই চিকিৎসকের কাছে যেতে বলেছেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। খুলনা শিপইয়ার্ড সড়ক দীর্ঘদিনেও সংস্কার না করায় সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ করেছে নিরাপদ সড়ক চাই জেলা শাখা। সকালে খুলনা শিপইয়ার্ড সড়কের রূপসা ব্রিজ সংলগ্ন কাদামাটির সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। বক্তারা বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতিতে ৩ কিলোমিটার সড়ক নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণের কাজ শেষ করতে পারেনি। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়কের মোহাম্মদ নাসির উদ্দিন, মাহবুবুর রহমান মুন্না, অ্যাডভোকেট বাবুল হাওলাদার সহ খুলনা নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। ২.৫ বছর পর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। বন্দরের উপপরিচালক মামুন তরফদার এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারত থেকে ৩টি চালানে ৬০ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। মান পরীক্ষা শেষে পেঁয়াজ খালাসের অনুমতি দেওয়া হয়েছে। পেঁয়াজ আমদানিকারকরা বলছে, প্রতি মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশি টাকায় ৩৭,৪২৯ টাকায় আমদানি করা হয়েছে। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আমদানির ফলে বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে। কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে উচ্ছেদ অভিযানকালে অবৈধ দখলদারদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে শহরের খুরুশকুল সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিআইডব্লিউটি এর পরিচালক আরিফুদ্দিন জানান, সকালে উচ্ছেদ অভিযান শুরু করতে গেলে অবৈধ দখলদারদের লোকজন বাধা দেয়। এ সময় পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে দখলদারদের একটি দল পেছন থেকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুলিশের এক সদস্য ইটের আঘাতে মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সময় হামলাকারীদের ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আশুলিয়ায় খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি। দুপুরে আশুলিয়ার পল্লী বিদ্যুতের পূর্ব ডেন্ডাবর এলাকায় নলি খাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমের উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। নীলফামারী ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের সংঘর্ষ, ১ জন নিহত, আহত বেশ কয়েকজন। বিক্ষোভের মুখে নতি রাকসুতে ভোটার হচ্ছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা, থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাল্টাপাল্টি অভিযোগ আর প্রচারণায় জমজমাট ডাকসু নির্বাচন, আপিলের শুনানি কাল। ভৈরবে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিদিন গড়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ৬টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।